নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে কথা বলবো আর 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 বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড এই ডকুমেন্টারি নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। রান টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা 37 মিনিট। তো এই ডকুমেন্টারি হচ্ছে ট্রিপল আর যে সিনেমাটা রিলিজ করেছিল, এস রাজামৌলি পরিচালিত, সেই সিনেমাটা কিভাবে তৈরি হয়েছিল তার এন্টায়ার মেকিং প্রসেস দেখাচ্ছে এই ডকুমেন্টারির মধ্যে। তো কাজটা কিরকম হলো আমি প্রত্যেককে বলবো, এই কাজটা, এই ডকুমেন্টারি তোমরা অবশ্যই দেখো। ব্যাপক একটা কাজ হয়েছে। এই কাজটা দেখার সময় এটা যে একটা ডকুমেন্টারি সেটা মনেই হবে না। এই ডকুমেন্টারিটাকে একদম একটা এপিক, একটা সিনেমাটিক ভাবে, একটা হিরোইক ভাবে এই কাজটাকে ট্রিট করা হয়েছে। তো ডকুমেন্টারি বলতে আমরা যেটা মনে করে থাকি, যেটা বুঝি যে প্রচুর ইনফরমেশন থাকবে, হয়তো কোথাও গিয়ে বোরিং লাগে, কিন্তু এটা বোরিং তো লাগবেই না, বরঞ্চ মনে হবে যে ট্রিপল আর সিনেমাটা আমি আবার করে দেখছি। সেই রকম একটা বিজিএম দিয়ে, সেই রকম একটা ফিল দিয়ে এই কাজটাকে বানানো হয়েছে। ব্যাপক লাগে। হ্যাঁ, আমি জানি যে যখন ট্রিপল আর বিদেশে প্রচুর সাকসেস পেয়েছিল, যখন এই ছবিটা গোল্ডেন গ্লোব পেয়েছে, অস্কার পেয়েছে, তখন আমাদের এখান থেকে, মানে এটা শুধু আমাদের এখান থেকে আমি বলছি আর কি, আমাদের এখান থেকে কিছু আতেল, কিছু সিউডো ইন্টেলেকচুয়াল, তারা এটাকে নিয়ে একটা নেগেটিভ, একটা অবজেকশন করেছিল যে যারা ওয়ার্ল্ড সিনেমা দেখে না তারা এইসব সিনেমা নিয়ে মাতামাতি করে, ট্রিপল একটা খুব বাজে সিনেমা, এনটিআর জুনিয়র এনটিআর কিভাবে বাঘ নিয়ে, চিতা নিয়ে, হরিণ এরকম ঢুকে গেলে, ইন্টারভিউ বক্তা যেটা ছিল আর কি, বা জুনিয়র এনটিআর কিভাবে এরকম বাইক নিচ্ছে, এরকম অনেক কিছু নেগেটিভ হয়েছিল। আর কোনো পোস্টে হাহা দিয়ে এসেছিল অনেকে, এটা ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে, যে আমি তো ট্রিপল আর খুব এনজয় করেছি, আমার ট্রিপল আর ভীষণ পছন্দের সিনেমা, তা আমি তো খুব এনজয় করেছি। ঠিক আছে, আমি মানে আমি ওয়ার্ল্ড সিনেমা আমি বুঝি না, ঠিক আছে, যদি আমি সেভেন সামুরাই, জম্বো সানজিরো, গত হলিউড 46 কথা অলরেডি বলছে, গণজনের কথাই বলে ফেলেছি অলরেডি। যাই আমি মানলাম ওয়ার্ল্ড সিনেমা বুঝি না, ঠিক আছে। আচ্ছা, যারা মাথামাতি করছে তারাও বোঝে না, ঠিক আছে, মানলাম। আচ্ছা, বিদেশিরা তো দেখেছে সিনেমাটা, সেখানে রেসপন্স পেলো কি করে? তারা ওয়ার্ল্ড সিনেমা বোঝে না। আচ্ছা, আমি তাদের কথা ছেড়ে দিলাম। আচ্ছা, জেমস ক্যামেরন, তারপরে হচ্ছে স্টিভেন স্পিলবার্গ, তারা তো সিনেমাটা দেখে রাজামৌলির প্রশংসা করেছিলেন। তাহলে তো ওনারাও ওয়ার্ল্ড সিনেমা বোঝেন না, তারা ওয়ার্ল্ড সিনেমা দেখেন না, তাহলে জেমস ক্যামেরন আর স্পিলবার্গের পরিচালক। আচ্ছা, আমি তাদের কথা ছেড়ে দিলাম। আচ্ছা, নাটনেতে কী করে অস্কার পেলো বা কী করে গোল্ডেন গ্লোব পেলো? আচ্ছা, তাহলে গোল্ডেন গ্লোব জুরিতে যারা বসে আছে বা অস্কার জুরিতে যারা বসে আছে, যারা অ্যাওয়ার্ডটা দিচ্ছে, তাহলে তারাও সিনেমা দেখেন, তারা ওয়ার্ল্ড সিনেমা বোঝে না। তাহলে ব্যাপারটা হচ্ছে, ওয়ার্ল্ড সিনেমা দেখা বা বোঝা মানে শুধুমাত্র ওই গোদার, ফেলিনি বা ওই বার্গম্যান, ঠিক আছে, ওই আজগার ফরাদি, এরকম কিছু নাম জেনে রাখা বা তাদের কিছু কাজ জেনে রাখাটা ওয়ার্ল্ড সিনেমা দেখা বোঝায় না। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ল্ড সিনেমা দেখা মানে শুধুমাত্র প্রচণ্ড সিরিয়াস, গুরুগম্ভীর আর্ট সিনেমা দেখাটাও কিন্তু ওয়ার্ল্ড সিনেমা দেখা বোঝায় না। আকের ঘোষার সবথেকে প্রাইম এক্সাম্পল যে মেন সিনেমাটা বানিয়েছে ইয়োজুম্বো, কি এই যে একটা মাস ফিল্ম, একটা এটা মাস ফিল্ম। সেভেন সামার কি একটা মাস ফিল্ম, একটা মানে মেন স্ট্রিম সিনেমা। সেভেন সামার ইয়োজুম্বো, তাই না? তো ইয়োজুম্বো থেকেই তো ইন্সপিরেশন নিয়ে ডলাসি একটা পুরোপুরি আউটডানের মাস ফিল্ম। ক্লিন্ট ইস্টউড সিনেমা করতো, সেটা ওয়ার্ল্ড সিনেমার লেজেন্ড, সেটা মেন স্ট্রিম সিনেমাতে বেশি করেছে সারা জীবন ধরে। জ্যাঙ্গো 96 রিলিজ করে, ফ্র্যাঙ্কনের ছিল, সার্জিও কোরবুচি ডিরেক্ট করেছিল। সেটা কি একটা মেইন স্ট্রিম সিনেমায় তো, সেটা কমার্শিয়াল সিনেমায় তো সেটা। ম্যাকানাস গোল্ড কি একটা কমার্শিয়াল সিনেমার মধ্যেই পড়ছে, সেটা মেইন স্ট্রিম সিনেমাতে পড়ছে সেটা। আচ্টা, তারপরে হচ্ছে কুইন্টেন যে সিনেমাগুলো বানিয়েছে, কিল বিল কি, বা হচ্ছে ইনগ্লোরিয়াস বাস্টার্স, তারপরে হচ্ছে যে পাল্প ফিকশন, সব তো মেইন স্ট্রিম সিনেমাই তো। মার্টিন স্করসেজের গ্যাংস অফ নিউ ইয়র্ক কি, বা দ্য ডিপার্টেড কি, এগুলো মেইন স্ট্রিম সিনেমা নয় তো। সুতরাং ওয়ার্ল্ড সিনেমার মধ্যে প্রচুর যুগান্তকারী মেইন স্ট্রিম সিনেমাও কিন্তু হয়েছে, যেগুলো নিয়ে কিন্তু মানে যারা প্রকৃত সিনেমা বোঝে, তারা সেটা এখানে কিন্তু সেলিব্রেট কিন্তু করেছে বা করে সিনেমা সেলিব্রেট। এর প্রশ্ন ট্রিপল আর কি একটা যুগান্তকারী সিনেমা বা এটাকে রাজামৌলি সেরা খাচ্ছিল? আমি বলবো একেবারেই না। আমার মতে রাজামৌলি সেরা কাজ হচ্ছে, দুটো কাজকে দেখে, এক হচ্ছে ইগা আর এক হচ্ছে মাগাধিরা। কারণ হচ্ছে ইগা হচ্ছে এমন একটা গল্প
যেটা শুনলে পুরোপুরি ঢপের চাপ বানাবে। একটা মাছি, একটা ফ্লাই, সে রিভেঞ্জ নিচ্ছে, ঠিক আছে। মাকাদের কি দেখেছিল যে সবার রিইনকার্নেশন হচ্ছে, সবার। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে কাজটা যখন দেখবে, তো তখন দেখতে পারবে যে মানে এই যে একটা সিন, এই যে জুনিয়র ইন্টারে বাঘ নিয়ে, চিতা নিয়ে, হরিণ নিয়ে ঢুকে পড়ার যে সিনটা, ওই যে ইন্টারভেল ব্লক যেটা থাকে আর কি, ওই দৃশ্যটা, বা তারপরে হচ্ছে ক্লাইম্যাক্স, এই যে যখন ইন্টেনশনে বাইকটা তুলে নিয়ে ঘোরায় আর কি, এই যে দৃশ্যগুলো কোন সময় আনতে হবে বা সেটা কিভাবে প্লেস করতে হবে, তার প্লেসমেন্টটা কিরকম হবে, এই যে একটা প্ল্যানিং, এই যে একটা ভিশন, এটাই তো এস এস রাজামৌলি আজকে একজন মানে একজন গ্রেট ডিরেক্টর বানিয়েছে, তাই না? তাকে বলতে প্রায় লেজেন্ড বানিয়েছে, লেজেন্ড প্রায় না, তাকে লেজেন্ড বানিয়েছে। এই যে ভিশন, যে প্ল্যানিং, ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা তো বাগি 3 হয়েছে বা হিরোপন্থী 2, সেগুলো তো হয়েছে। তো সেগুলো কি প্রশংসা করা হয়? সেগুলো তো ট্রোলই তো করা হয়, কারণ ছবিগুলোর মধ্যে বা সত্যম যেহেতু 2 একটা কমার্শিয়াল মাস সিনেমা, তো সেগুলো নিয়ে বা মার্টিন যে রিলিজ করলো সেটা তো কমার্শিয়াল সিনেমায়, কবজা সেটা তো কমার্শিয়াল সিনেমায়, তো সেগুলো ট্রোল কেন হয়? কারণ সেই ছবিগুলো বানানোর পেছনে না ছিল পরিচালকের কোনো ভিশন, না ছিল কোনো প্ল্যানিং, না সেখানে একটা ধরনের ডিরেকশন ছিল। আমি উপেন্দ্রকে ওখানে রাখছি না, কারণ উপেন্দ্র একজন খুব ভালো পরিচালক, তাকে উপেন্দ্রকে কবজাতে বিচার করতে বলে হবে না, কিন্তু পরিচালকের কোনো ভিশন, কোনো প্ল্যানিং কিচ্ছু ছিল না, কিচ্ছু না। তাদের সিনেমার সম্বন্ধে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিলেন না, জাস্ট বাত হয় তারা একটা কিছু বানিয়ে দিয়েছে আর কি। এটা হচ্ছে ব্যাপার রাজামৌলির সঙ্গে, এটাই হচ্ছে এই পরিচালকের তফাৎ আর কি, পার্থক্য। এই কাজটা দেখার সময় মানে দুটো মানুষের প্রতি রেসপেক্ট বেড়ে যাবে। একজন হচ্ছে এস এস রাজামৌলি, যখন তিনি পুরো বিষয়টা বোঝাচ্ছেন, আড়াতে আমি 2বার হলে গিয়ে দেখে এসেছি, আমি 2বারই ইকুয়ালি এনজয় করেছি। তো যেভাবে দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে যে মানে রামচন্দ্রকে ডিজাইন করা হয়েছিল, তারপর দেখাচ্ছে ইন্টারনেটকে ডিজাইন করা হয়েছিল, এই যে দেখাচ্ছে, এই যে প্রতিটা দৃশ্য শুট করার আগে রাজামৌলি কি ভেবেছিলেন, তার কি প্ল্যানিং ছিল, কি ভিশন ছিল, তিনি যেভাবে দেখাচ্ছেন। এবং রাজামৌলিরা করে চেষ্টা হচ্ছে যে উনি অ্যাকশনটাকে মানে উনি ইমোশনটাকে অ্যাকশনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, ফুটিয়ে তুলে থাকেন আর কি। তো এই যে ভাবছেন, যে ভাবনা, এই যে চিন্তা যে কীভাবে সিনটাকে আমি শ্যুট করব, তার পেছনে কি প্ল্যানিং, কি ভিশন থাকবে, এই যে পুরো প্রসেসটা যদি বোঝাচ্ছেন, এত দারুণ লাগছিল শুনতে। মানে ওনার ফিল্ম সম্বন্ধে নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং এত দারুণ, এত ব্রিলিয়ান্ট, মানে সত্যি এই লোকটাদের রেসপেক্ট সত্যি বেড়ে যায়। কারণ উনি মানে কি বলবো, যে আনকন্ডিশনাল জিনিসকে এত সুন্দর করে মানে এমনভাবে বিশ্বাসযোগ্য করে দেখাচ্ছেন যে দেখে আমরা মানে স্পেল বানিয়ে যাই, আমরা দেখে মজা পেয়ে যাই, মস্তি পেয়ে যাচ্ছে আর কি। আর একজন হচ্ছে এম কিরবানি। দেখানা বলছি, একটা সিনেমার মধ্যে গান এবং গানের প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে নিতে পারে, সেটাই দেখা যাচ্ছে এই সিনেমাটা। এবং এখানে এম কিরবানি তিনি যখন বোঝাচ্ছেন পুরো বিষয়টা, যে এই যে প্রত্যেকটা গান, যে সেটা নাটু নাটু হোক বা সেটা কোমরাম ভীমরু গানটা হোক, প্রত্যেকটা রাম আমরা ক্লাইম্যাক্সে গানটা বাজে, যখন রাম চরণ তেজাকে একটা সেই কাইন্ড অফ রামের একটা অবতারে দেখতে পাই, যোদ্ধার অবতারে দেখতে পাই বলা ভালো আর কি, যা দেখতে পাই আর কি। তো এই যে প্রত্যেকটা গান কিভাবে কোন জায়গাটা প্লেস করা হবে এবং সেই গানগুলি হিসেবে গল্পটাকে বা স্ক্রিনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ঠিক আছে। কারণ এই যে নাটনের অস্কার পেল কেন, কারণ এই সিনেমাটার মধ্যে নাটনাটুর গানটা হচ্ছে একটা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। কারণ নাটনাটুকে কেন্দ্র করেই একটা প্রভাব কিন্তু সিনেমার মধ্যে কিন্তু থেকে যায়, ঠিক আছে। তো সেটা যদি বোঝাচ্ছেন, আমি দেখলাম এই কিমাকিরানি ভদ্রলোকের এনার ফিল্ম সম্বন্ধে এবং মিউজিক সম্বন্ধে এত দারুণ সেন্স, এত নলেজেবল পার্সন তিনি, মানে সত্যি রেসপেক্ট বেড়ে গেল এই দুটো মানুষের মধ্যে, এস এস রাজামৌলি এবং এম কিরবানি। যখন বোঝাচ্ছেন যে
একটা সিনেমা ধরে গান কিভাবে গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বা গানের প্লেসমেন্টটা ঠিক কোন জায়গায় হয় স্ক্রিন প্লের মধ্যে, যেমন আপনি বোঝাচ্ছেন না, অসাধারণ অসাধারণ লাগে দেখতে, দারুণ লাগে। এবং তারপরে এখানে ইন্টারভিউস রয়েছে, রামচরণের রয়েছে, জুনিয়র এনটিআর, রাজামৌলি, তারপরে হচ্ছে এম কিরাবানি, আলিয়া ভাট, অজয় দেবগন, এদের ইন্টারভিউ রয়েছে। তারপরে হচ্ছে যে ভিলেন হয়েছিল, যে বিদেশি অ্যাক্টর আর কি, তো তারপরে হচ্ছে যে সে এক ভিলেনের যে ওয়াইফ হয়েছিল, যে তাদের ইন্টারভিউ হয়েছে। একমাত্র হচ্ছে ওই ইন্টারের সাথে যে মেয়েটা ছিল, ওনার নাম মানে অলিভা মরিস, যত সময় যদি ভুল না হয়ে থাকি, ওনার ইন্টারভিউ দেখতে পেলাম না, ওনাকে পুরো দেখানো হয়নি, যদিও রোলটা খুব ছোটই রোল ছিল আর কি, অল্প রোলই ছিল বলা যায়, স্ক্রিনটা তার বেশ কমই ছিল আর কি, তো তাকে দেখানো হয়নি। আর ইন্টারভিউস হয়েছে, তারা সব বলছে, অভিজ্ঞতার কথা বলছে, তাদেরকে অভিজ্ঞতা সেগুলো বলছে, সেগুলো বেশ ইন্টারেস্টিং লাগছিল আর কি। এবং হ্যাঁ, কিছু সিন তো ডেফিনেটলি সেই ট্রিপল আর যখন সেই মেকিং এল দেখাচ্ছে, তখন সেই মানে বিটা সিন বার করেছে, তখন তো সেখানে আমরা দেখেছিলাম কিছু জিনিস আর কি। আর শেষে ওই মানে অস্কার পাচ্ছে, ওগুলো পাচ্ছে বিদেশে, সে আমরা ওটা আমরা জানি যে লাস্টে যে 10% আর কি, বা 15% যে ওই বিদেশিরা সেই হলের মধ্যে নাটনের গানে সেই তারাও ডান্স করছে আর কি, ওগুলো তো আমরা জানি আর কি। কিন্তু ওইটুকু লাস্টের 16 মিনিট 15 মিনিট বাদ দিয়ে বাকি যেটুকু পোর্শন আছে 85-90%, ওটা মানে ব্যাপক ব্যাপক, ওটা দুর্দান্ত। আমার তো টিভিতে আবার নতুন করে আবার দেখা হয়ে গেল আর কি, আমার এত কাজটা দারুণ লাগলো আর কি। তো যারা দেখোনি, ট্রিপল আর ফ্যান যদি থেকে হয়ে থাকো, গো অ্যান্ড ওয়াচ ইট, তারপর জানো কমেন্টে কীরকম লাগলো। যারা কাজটা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিয়ে রিভিউ ভিডিও আসলে তার নেক্সট ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সঙ্গে জুড়ে থেকো।